নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণীয় গ্রন্থ থেকে শুভময় তত্ত্বের কথাই আপনাদেরকে বলবো। ঠাকুর তখন শুভময় বাবুর সঙ্গে কাশীতে, সেই সময়কার কথা নিয়েই আজকের পর্ব। তাহলে সঙ্গে থাকবেন, শুরু করছি। অধরবাবু শ্রী শ্রী ঠাকুরকে কতদিন কাশীতে থাকিবেন এবং তৎপর কোথায় যাইবেন জিজ্ঞাসা করায় ঠাকুর মৃদু হাসিয়া আমাকে দেখায়া বলিলেন, ইনি এবার আমার রেলওয়ে গাইড, যেখানে নিয়ে যান সেইখানেই যাইব। আমি মনে মনে ঠিক করিয়াছিলাম যে ঠাকুরকে নিয়ে এলাহাবাদ, তারপরে বৃন্দাবনে যাইব। সম্ভবত পরের দিনই এলাহাবাদ তীর্থ অভিমুখে রওনা হইলাম। প্রয়াগের পথে একজন সাধু সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করিতে ইচ্ছা হইল। পূর্ববৎসরে পুজোর বন্ধের মাসেক পূর্বে আমার পরম পূজনীয় দাদা শ্রী সুধাময় দত্ত 3 মাসের ছুটি নিয়া আমাদের উভয়ের পরিবারের সকলকে নিয়ে কাশীতে হাওয়া পরিবর্তনের জন্য গিয়াছিলেন। পুজো উপলক্ষে অফিস বন্ধ থাকার সময় আমিও তাহার সহিত মিলিত হইয়াছিলাম। আমরা ওই সময় মানমন্দির মহল্লায় ছিলাম এবং কাশীতে সাধু মহাত্মাদের দর্শনের ইচ্ছায় নানা স্থানে খোঁজ লইতেছিলাম। শ্রী দুর্গাকান্ত রায় নামক একজন সাব জজের সঙ্গে হঠাৎ দেখা হইলে এবং তাহার নিকট ওই বিষয়ে জানিতে চাইলে তিনি বলিলেন, আমার গুরু আউধ গর্বিতে আছেন। তিনি খুব বড় সাধু এবং নানা রকম ঐশ্বর্য ও শক্তি তাহার আছে। তিনি সূর্যের রশ্মির সাহায্যে কাঠকে ইচ্ছে অনুযায়ী সোনা, রূপা ইত্যাদিতে পরিণত করতে পারেন এবং আজই কয়েকজন আমেরিকাবাসী ভদ্রলোক এই অদ্ভুত প্রক্রিয়ার স্বচক্ষে দেখার জন্য তাহার নিকট যাইবেন। আপনারাও ইচ্ছা করিলে তাহা দেখিতে পারেন। স্বভাবতই আমরা তাহা দেখার জন্য উৎসুক হইলাম ও সাধু দর্শন উপলক্ষে আমরা ফল ও টাকা কী দিব বন্ধুভাবে তাহার উপদেশ চাইলাম। দুর্গাকান্তবাবু বলিলেন যে তাহার শিষ্য না হইলে, অর্থাৎ তাহার নিকট হইতে মন্ত্র না লইলে তিনি টাকা বা ফল আদি কিছুই গ্রহণ করেন না। তিনি ইহাও বলিলেন, তিনি মহাপুরুষ, আপনারা ইচ্ছা করিলে তাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে পারেন ইত্যাদি। তিনি আমাদিওকে স্বামীজির বাসস্থানের ঠিকানা আদি লিখিয়া দিলেন এবং স্নান করিয়া অতি সত্বর তথায় যাইতে বলিলেন। ওই স্থান আমাদের তৎকালীন বাসস্থান হইতে অনেক দূরে ছিল বলিয়া আমরা তাড়াতাড়ি স্নান করিয়া যাইয়া উপস্থিত হইলাম। কিন্তু শুনিলাম যে আমেরিকানরা অল্প কিছু সময় পূর্বে তথা হইতে চলিয়া গিয়াছেন এবং সূর্য কিছুটা মেঘ আবৃত থাকায় সেদিন পূর্ব কথিত রূপে কাষ্ঠখণ্ডকে কোন ধাতুতে পরিণত করা সম্ভব হয় নাই। ওই সম্পর্কে ইহাও জানিলাম যে হিমালয় ওই বিষয়ে শিক্ষা কেন্দ্র আছে এবং স্বামীজি ওইরূপ একটি শিক্ষা কেন্দ্র কাশীতে স্থাপনের পরিকল্পনা করিয়া সুবৃহৎ স্থান নিয়া শিষ্যদের সঙ্গে ওই বিষয় আলোচনাও করিতেছেন। যাই হোক, আমরা স্বামীজিকে প্রণাম করিয়া তাহার শিষ্যগণের সঙ্গে এক কামরায় উপবেশন করিলাম। শিষ্যদের মধ্যে পেনশন প্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব জজ আদি ছিলেন। স্বামীজি তাহার নিকটস্থ একটি ছোট ছেলের হাত হইতে একটি ছোট খেলার বল লইয়া তাহাকে ফেরত দেওয়া মাত্র ফুলের সুগন্ধে সমস্ত ঘর ভরপুর হইয়া গেল। একটু পরে আবার তিনি ওই বলটি নিজ হাতে নিয়া ফেরত দিলে অন্য ফুলের সম্ভবত হাসনাহানার গন্ধে আমাদিওকে মাতোয়ারা করিল। কিছুক্ষণ পর স্বামীজিকে প্রমাণ করিয়া আমরা বিদায় নিলাম। দুর্গাকান্তবাবুর হাবভাবে মনে হইল তাহার ইচ্ছা আমরা তাহার গুরুদেব হইতে দীক্ষা গ্রহণ করি। তিনি আমাদিওকে আরেক দিন আসতে অনুরোধ করিলেন। আমরা যদিও কোনো মহাত্মা হইতে দীক্ষা গ্রহণ করিয়া ধন্য হইতে ইচ্ছুক ছিলাম, এ স্থানে আমাদের মন আকৃষ্ট হইল না এবং ওই বাড়িতে আর যাওয়াও হয় নাই। শ্রী শ্রী ঠাকুরকে অত কথা না বলিয়া নিবেদন করিলাম যে পূর্ব বৎসর পুজোর বন্ধে কাশীতে শুনিয়াছিলাম কাশী ক্যান্টনমেন্ট মহল্লায় একজন সাধু খুব বিস্তীর্ণ জায়গা নিয়ে একটি শিক্ষায়তন স্থাপন করিবেন। সেখানে থাকিয়া শিক্ষার্থীগণ 12 বৎসর কেবল অধ্যয়ন করিবেন
এবং ওই কম্পাউন্ড ছাড়িয়া অন্যত্র কোথাও ওই সময়ের মধ্যে যাইতে পারিবেন না। যখন ইচ্ছা অনুযায়ী সূর্যরশ্মির সাহায্যে যে কোনো ধাতু প্রস্তুত করিতে সমর্থ হইবেন, তখন তাহারা যথা ইচ্ছা স্থানে চলিয়া যাইতে পারেন। হিমালয়ে নাকি ঐরূপ শিক্ষায়তন বিদ্যমান আছে। ঠাকুর মনোযোগের সহিত ওই কথাগুলো শুনিয়া বলিলেন, তিনি যদি ইচ্ছামতো সোনা রূপাদি প্রস্তুত করতে পারেন, তাহা হইলে শিষ্যদের নিকট হইতে টাকা নেন কেন? এই উত্তরের পর ওই সম্বন্ধে আমার আর কিছুই জিজ্ঞাসা রইল না, এবং তিনিও আর কিছু বলিলেন না। কাশী হইতে প্রায় সন্ধ্যায় এলাহাবাদ পৌঁছিয়া এক ধর্মশালায় আমরা আশ্রয় গ্রহণ করিলাম। তথা একটি ছোট কামরা আমরা উভয়ে থাকার জন্য নির্দিষ্ট হল। উহাতে দুখানা বিছানা পাশাপাশি পড়ার স্থান ছিল না, কিন্তু একখানা নিম্নভাগে আরেকখানা বিছানার স্থান ছিল। শ্রী ঠাকুরের পায়ের তলায় আমি বিছানার স্থান পাইব বলিয়া আমার তাহাতে মনে মনে আনন্দই হইল। একখানা বিছানা ঠাকুরের জন্য করিয়া আরেকখানা করিতেছি, এমন সময় ঠাকুর বলিলেন, না, এই বিছানায় শুইবেন। আমি বলিলাম, নিচের দিকে বেশ জায়গা আছে। ঠাকুর বলিলেন, আমার পাশে এখানেই বেশ স্থান হইবে। এই কথা পর আর কিছু বলতে সাহস পাইলাম না, এবং তাহার পাশে শোয়ার পর এক ঘুমেই রাত্রি কাটিয়া গেল। তৎপর দিনপ্রাতে শ্রী ঠাকুরকে রাখিয়া তাহার অনুমতি নিয়া ত্রিবেণী স্থানান্তে স্বর্গীয় পিতা মাতার শ্রাদ্ধ আদি ক্রিয়া সমাপন করিলাম। যদিও পাণ্ডাদের কিছু দৌরাত্ম্যের বিষয় পূর্বে লোকমুখে শুনিয়াছিলাম, শ্রী ঠাকুরের কৃপায় আমার অভিষিপ্ত কার্য করিতে একটুও বেগ পাইতে হয় নাই। ধর্মশালায় ফিরিয়া আসিয়া দেখিলাম ঠাকুর একজন গেরুয়া বসনধারী পরিব্রাজকের সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর তাহাকে দেখিয়া কিছু দিতে বলিলেন। আমি ওই পরিব্রাজককে সামান্য কিছু দিয়া নিজেকে ভাগ্যবান মনে করিলাম। অনেক দূর ভ্রমণে ক্লান্ত তৃষ্ণার্ত হইয়া আমি জল খুঁজিতেছিলাম। পরিব্রাজক মহোদয় সাগ্রহে তার কাঠের কমণ্ডল হইতে যথেষ্ট পরিমাণ অতি পরিষ্কার জল আমাকে পান করাইলেন। ধর্মশালায় শ্রী ঠাকুর কিছু গ্রহণ করিয়াছিলেন বলিয়া মনে পড়ে না। আমাকে একটু প্রসাদ করিয়া দিলে আমি লুচি মিষ্টি আদিতেই ওই দিন আহার সমাপন করিলাম। তথা হইতে শ্রী ঠাকুরকে নিয়ে বৃন্দাবন যাওয়া মনস্থ করিয়াছিলাম, এবং এখনও নাকি কেহ কেউ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে পান ইত্যাদি অনেক কথাই তাহার সহিত আলোচনা হইয়াছিল। কিন্তু হঠাৎ শ্রীযুক্ত কামিনী কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট অন্তত পক্ষে কালী পুজোর দিন শ্রী ঠাকুর ও প্রবাদবাবু সহ নোয়াখালী পৌঁছাতে হইবে, আমার এই প্রতিশ্রুতি মনে পড়ে যাওয়ায় অতি অনিচ্ছার সহিত বৃন্দাবনে ওই সময় যাওয়ার সংকল্প ত্যাগ করতে বাধ্য হয়ে অবিলম্বে কলকাতার প্রত্যাবনের কথা ঠাকুরকে জানাইলাম। সেইবার তিনি কখন কোথায় আমরা যাইব তাহা ঠিক করার ভার অন্ততপক্ষে দৃষ্টত আমার উপরে সম্পূর্ণ ন্যস্ত করিয়াছিলেন। সুতরাং তাহাতেই রাজি হইলেন।